শুভ দুপুর। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবর বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। সেই বিষয়ে যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার যে কার্যালয় এবং বাসভবন, সেখানে বৈঠকে বসেছে বিএনপি। আমরা সেই বিষয়টি জানার জন্য আমাদের সহকর্মী মারুফা রহমান রয়েছেন, তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। তবে এর আগেই কিন্তু দুপুর 12টায় এই বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল এবং তার আগেই যে বিষয়টি দেখা গেছে দর্শক, যে বিএনপির শীর্ষ নেতারা তারা কিন্তু একে একে প্রধান উপদেষ্টার বাসভবন এবং কার্যালয় যমুনায় কিন্তু একে একে প্রবেশ করেছেন। সেখানে আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সাউদ্দিন আহমেদ সহ বেশ কিছু ঊর্ধ্বতন যেই শীর্ষ নেতারা রয়েছেন তারা কিন্তু সেই বৈঠকে যুক্ত হয়েছিলেন। আমরা সেই বিষয়টি দেখেছিলাম। পাশাপাশি আরও বেশ কিছু ঘটনা ছিল। আজ ঢাকার মার্কিন দূতাবাসে দুজন মার্কিন কর্মকর্তার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক করার কথা, সেখানে বৈঠক চলছে বলেও আমরা শেষ পর্যন্ত জেনেছি। আমরা চলে যাব আমাদের বিজনেস আওয়ারের যে নিয়মিত আয়োজন, সেই আয়োজনগুলোতে। এ যেন নেতিবাচক প্রবণতার এক ইতিবাচক প্রভাবের উদাহরণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দেশে বেড়েছে স্বল্প আয়ের মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আমানত। ব্যাংকিং খাত বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা বলছেন দেশে বিনিয়োগ এবং ব্যক্তি নিরাপত্তা এই দুই ধরনের অভাবেই স্বল্প আয়ের মানুষ টাকা রাখছেন ব্যাংকে। 1 বছরের ব্যবধানে ব্যাংকে স্বল্প আয়ের জামানতকারীর আমানত বেড়েছে 120 কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের 1.5 দশকের শাসনামলে দখল, ঋণ জালিয়াতি সহ নানা অনিয়মের স্বর্গরাজ্য ছিল দেশের ব্যাংক খাত। আগস্টে সরকার পতনের পর এ খাতের প্রকৃত চিত্র উঠে আসলে ব্যাংকের শাখায় শাখায় পরে টাকা তোলার হিড়িক। যদিও হিসাব বলছে বছরের ব্যবধানে ব্যাংক খাতে বেড়েছে আমানত। শুধু স্বল্প আয়ের আমানতকারীদেরই বেড়েছে 120 কোটি টাকা। পাশাপাশি ব্যাংকে বেড়েছে স্বল্প আয়ের হিসেব সংখ্যাও। খাত বিশ্লেষকরা বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় আগ্রহ হারিয়েছেন বিনিয়োগকারীরা। আর চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে যাওয়ায় ব্যাংকে টাকা রাখাকেই বেশি নিরাপদ মনে করছেন সাধারণ মানুষ। যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি হলো। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে মানুষ নগদ টাকা কাছে নিয়ে চলতেও চায় না, মানুষ নগদ টাকা বাসায়ও রাখতে চায় না। এই অর্থনীতিবিদদের মতে ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরে আসায় বেড়েছে আমানত। এখন তো অন্তত প্লান্ডারিংটা বন্ধ হয়েছে। নতুন যারা বোর্ডে দেওয়া হয়েছে তারা তো অন্তত চোর না। হ্যাঁ, জনগণ ডিপোজিটার্স মানি অন্তত এই সময় আর তো ব্যাহত হচ্ছে না। তো একটা কনফিডেন্স ফেরত আসতেছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক চেষ্টা করতেছে। 2023 সালের চেয়ে গেল বছর কৃষক ও তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ব্যাংক হিসেবের সংখ্যা 1.5 লাখ বেড়েছে। একই সময়ে অতি দরিদ্র মানুষের হিসাব সংখ্যা কমেছে 52% পর্যন্ত। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের সংবাদ বিশ্লেষণের পালা। আজকের যে বিষয় সেটি ঠিক করা হয়েছে, বাড়ছে ব্যাংক আমানত, কমছে বিনিয়োগ। এই বিষয়ে আমাদের সাথে দুজন অতিথি আজ বিশ্লেষণ করবেন, ব্যাংকিং খাত বিশ্লেষক মাজেদুল হক এবং অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল। আমরা দুজনকেই আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাতে চাই। জনাব মাজেদুল হক, আপনি প্রতিবেদনটি দেখলেন। প্রতিবেদনে আমরা আপনার খুব সংক্ষিপ্ত একটি বক্তব্য দেখলাম। সেখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে আমানত বাড়ছে এবং সেটি আসলে স্বল্প আয়ের মানুষের যে ব্যাংক হিসাব রয়েছে সেই জায়গাটি বিশেষভাবে উল্লেখযোগ্য করা হয়েছে। আসলে কি কারণে এই ধারাবাহিকতা বা এই ধারাটি প্রবাহিত হচ্ছে? জি, দেখুন যে কিছুদিন আগে 11টা-12টা ব্যাংকের পর্ষদ ভাঙার কারণে ব্যাংকিং খাতে কিন্তু একটা অনাস্থা সৃষ্টি হয়েছিল এবং ব্যাংকের যারা আগে যারা বোর্ড মেম্বার ছিল, আগে যারা বোর্ডে ছিল ব্যাংকের, তাদের প্রতি একটা অনাস্থা সৃষ্টি হওয়ার কারণে এটা কিন্তু মানে একটা মাঝে যেটা হয়েছিল যে প্যানিক উইথড্রয়াল হয়েছিল। আচ্ছা, প্যানিক উইথড্রয়াল যেটা হয়েছিল সেটা তো আমরা আসলে ইতিমধ্যে আমরা অনেক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি বিগত প্রোগ্রামগুলোতে। এখন যেটা হয়েছে সে হচ্ছে যে 5ই আগস্টের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের কিন্তু আসলে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি
খুব দ্রুত ঘটছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখনো যে এতটা উন্নতি হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। আর আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন আবাসিক এলাকায় ডাকাতি হয়েছে, চিন্তায় হয়েছে। এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে স্বল্প আয়ের মানুষরা যেটা ব্যবসা বাণিজ্য করতো, সেটা হচ্ছে যে রোড সাইডে যে ব্যবসা বাণিজ্য করতো, তাদের ওই স্বল্প পুঁজিটা কিন্তু আসলে তখন আর বাসায় আর নিয়ে যাওয়ার জন্য তারা নিরাপত্তা বোধ করে নাই। তারা কিন্তু আসলে যে কোনো একটা আনুষ্ঠানিক চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে বলেন, একটা নির্ভরযোগ্য জায়গায় তারা রাখতে চেয়েছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ব্যাংকিং এ অ্যাকাউন্ট সংখ্যা বাড়ারও একটা কারণ আছে, বা সে প্যানিক উইথড্রল যখন হয়েছিল তখন কিন্তু আপনার বড় বড় এফডিআর গুলো কিন্তু ভাঙতে এসেছিল ডিপোজিটাররা। তখন ব্রাঞ্চ হেড বলেন, ব্রাঞ্চ ম্যানেজার বলেন, বা ব্যাংক কর্মকর্তা বলেন, তখন কিন্তু তারা একটা অ্যাডভাইস করেছিল যে আপনি ঠিক আছে এফডিআরটা ভাঙেন, এফডিআরটা ভেঙে আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট করেন, সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এই এফডিআর গুলো ট্রান্সফার করা হয়েছে টাকাগুলো, ঠিক আছে। এবং এই সেভিংস অ্যাকাউন্ট থেকে আরো হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ডিপোজিট অ্যাকাউন্ট করা হয়েছে। সুতরাং প্যানিক উইথড্রলের কারণে বড় এফডিআর গুলো ভাঙার পরেই কিন্তু কিছু অ্যাকাউন্ট কিন্তু এখানে ওপেন করা হয়েছে, সেটার একটা কারণ। আরেকটা বিষয় হলো যে বলি, সেটা হচ্ছে যে গার্মেন্টস, যে স্বল্প আয়ের মানুষ বলতে যে গার্মেন্ট পোশাক শিল্পে যারা নিয়োজিত আছে তাদের অ্যাকাউন্ট সংখ্যা বাড়ছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা নিয়ম আছে, গাইডলাইন আছে যে কোন শ্রেণীর মানুষদেরকে অ্যাকাউন্ট সংখ্যা বাড়াতে হবে। সেটা আপনি পোশাক শ্রমিকদের থেকে শুরু করে, এবং এটাকে বলা হয় যে নো ফ্রিল অ্যাকাউন্ট বলে, যে ঝাড়ুদার যারা আছে তাদের অ্যাকাউন্ট, এদেরকে নো ফ্রিল অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে কোনো আপনার চার্জ লাগবে না। হ্যাঁ, সে স্বল্প একটা অ্যামাউন্ট দিয়ে সে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, তার কোনো মিনিমাম ব্যালেন্স বলতে কিছু নাই, ঠিক আছে। এই বিষয়গুলোকে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আগে থেকেই একটা গাইডলাইন ছিল। এবং ব্যাংকগুলো যেটা হয় সেটা হচ্ছে যে দেখেন, ব্যাংকগুলো তো শাখা বাড়ছেই, তাই না? আপনি উপশাখা বলেন, আপনি এজেন্ট ব্যাংকিং বলেন, এবং ব্যাংকের কিন্তু শাখা বাড়ছে, এবং ব্যাংকের যখন শাখাগুলো বাড়ে তখন গ্রাহকদেরকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ডিপোজিট প্রোডাক্টের মাধ্যম দিয়ে কিন্তু ব্যাংকের আমানত বাড়ানোর চেষ্টা চালানো হয়। এবং যে কেন্দ্রে আপনার কিন্তু এখন পোশাক শ্রমিক যে সমস্ত জায়গায় যে আপনার পোশাক কারখানা আছে, ওই সমস্ত জায়গায় কিন্তু এখন উপশাখা স্থাপন করা হচ্ছে ব্যাংকগুলোর, ওই সমস্ত জায়গায় এজেন্ট ব্যাংকিং এর আউটলেট দেওয়া হচ্ছে। সুতরাং ওই উপশাখার মাধ্যম দিয়ে, ওই এজেন্ট ব্যাংকিং এর মাধ্যম দিয়ে কিন্তু তাদেরকে এখন আকর্ষণ করা হচ্ছে, তাদের ফ্রেন্ডলি ডিপোজিট প্রোগ্রাম চালু করে, তাদের ফ্রেন্ডলি ডিপোজিট প্রোডাক্ট লঞ্চ করে আমরা কিন্তু ওই স্বল্প আয়ের মানুষদেরকে এখন আমরা ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করছি অ্যাজ পার্ট অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে যে আপনার আর্থিক অন্তর্ভুক্তিকরণ, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ডিফিকাল্ট টু রিচ এরিয়া, একদম প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তাদেরকেও কিন্তু ব্যাংকিং চ্যানেলের ভিতরে নিয়ে আসার একটা বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে। সুতরাং ইন লাইন উইথ দ্য গাইডলাইন্স ডেভেলপড বাই বাংলাদেশ ব্যাংক, আমরা কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু আসলে অ্যাকাউন্ট বাড়ানোর চেষ্টা করে এবং স্বল্প আয়ের মানুষদেরকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পার্ট হিসেবে তাদেরকে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করে। আমির ফয়সাল, আমাদের হাতে বেশ কিছু তাৎক্ষণিক সংবাদ রয়েছে, আমরা একটু সেই বিষয়গুলো দেখে নিতে চাই। মাঠে আমাদের সহকর্মী রয়েছে, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা আলোচনায় ফিরবো। দর্শক, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি, বিশেষ করে ডিসেম্বরের মধ্যে ভোটের আনুষ্ঠানিক দিনক্ষণ চায় দলটি। এসব বিষয় সামনে রেখে দুপুর 12টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন সহকর্মী মারুফা রহমান, বিস্তারিত জানবো তার কাছ থেকে। আমরা একটু মারুফার সাথে যুক্ত হতে চাই। মারুফা, আপনার কাছে বৈঠকের সবশেষ কি ধরনের তথ্য আছে, কি হচ্ছে বৈঠকে? আচ্ছা, এই মুহূর্তে আসলে বৈঠকটি চলছে, বৈঠকটি চলমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। তবে আমরা জানি কি এজেন্ডা নিয়ে আলাপ হতে পারে সেটি আমি আপনাকে বলতে পারি। তবে বৈঠকের ভেতরে কি আসলে আলাপ হলো, কি সিদ্ধান্ত হলো, কতখানি আশ্বস্ত হলো বিএনপি, সেটি আসলে কিছুক্ষণ পরে তারা বের হয়ে আসলে যে সংবাদ সম্মেলনটি হবে তার আয়োজন চলছে, সেখানে জানা যাবে। আজকে মূলত সুনির্দিষ্ট রোডম্যাপের ইস্যু নিয়েই এই সংলাপে কথা হওয়ার কথা আমরা জানতে পেরেছি বিএনপির সূত্রে, এবং সেই সাথে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ডিসেম্বরের মধ্যেই চায় বিএনপি, সেই দাবিটিও তারা প্রধান উপদেষ্টার কাছে তুলবেন। ইতিমধ্যেই বৈঠকটি চলছে। ঠিক 12টার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির কয়েকজন নেতা সহ একটি প্রতিনিধি দল এখানে এসেছেন এই বিষয়ে সংলাপ চলমান, এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে চলমান যে রাজনৈতিক সংলাপ সেটিরই অংশ আজকের এই সংলাপ।
এখানে আসলে বিএনপি নির্বাচন সংশ্লিষ্ট আরও অনেকগুলো বিষয়ে কথা বলবে এই বৈঠকে আমরা জানতে পেরেছি। বিএনপির বরাত দিয়ে আমি আপনাকে যেটি বলতে পারি যে গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকের আলোচ্য সূচি ছিল আজকের এই বৈঠক কেন্দ্রিক এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি তারা আজকে এখানে তুলছেন। নেতারা মনে করছেন যে সরকারের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সেই সাথে সরকারের মধ্যেও নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃশ্যমান প্রস্তুতি তারা দেখতে চায়। বিশেষ করে সংসদীয় আসন বিন্যাস সহ জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখার যে প্রস্তাব সেটির বাস্তবায়ন এবং এছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বা প্রশাসনে বিগত সরকারের যারা রয়েছেন, আওয়ামী লীগের যারা দোসর রয়েছেন তাদেরকে সরিয়ে যারা পদবঞ্চিত বা বৈষম্য শিকার ছিল তাদেরকে বসানোর বিষয়টিও এখানে আলাপে আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো মোটামুটি এই ধরনের বিষয়গুলো নিয়ে আলাপ হবে। কিছুক্ষণের মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলন করবেন। বৈঠকটি প্রায় শেষের পথে এবং তারপরেই প্রেস উইংয়ের পক্ষ থেকে সম্ভবত প্রেস সচিব আরেকটি বক্তব্য আমাদের কাছে দেবেন। এই দুটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আসলে আজকের বৈঠকের মূল যে বিষয়গুলো সেটি আমাদের কাছে স্পষ্ট হবে। মুরসালিন। জি মারুফা, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমরা আপনার মাধ্যমে পরবর্তী আপডেট জেনে নিব আজকের বৈঠকের। দর্শক, আমরা প্রধান উপদেষ্টার বাসভবন এবং কার্যালয় তার যমুনার সামনে থেকে বৈঠকের বিষয়ে জানছিলাম। আমরা আরও একটি সরাসরি তথ্য জানার জন্য যুক্ত হব। মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চিওলিক ও অ্যান্ড্রু হেরাপ ঢাকায় আজ মতবিনিময় করবেন। বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় আছেন সহকর্মী মাজহারুল ইসলাম। সবশেষ পরিস্থিতি জেনে নিতে চাই তার কাছ থেকে। মাজহার, আপনার কাছে আজকের যে মতবিনিময় সভাটি হবে এবং কি ধরনের আলাপ হতে পারে, আপনার কাছে কোনো কি তথ্য আছে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। বেলা 2টায় সেই বৈঠকটি শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু দুই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর একজন কিন্তু ঢাকায় এসে পৌঁছেছেন, আরেকজন রাস্তায় আছেন। আপনি জানেন যে যে উপসহকারী দুজন পররাষ্ট্রমন্ত্রী আসছেন, একজন হচ্ছেন দক্ষিণ এশিয়া বিষয়ক, আরেকজন হচ্ছে পূর্ব এশিয়া। এই দুইজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন। আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে আসছেন, যেখানে আপনি জানেন যে বাংলাদেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের প্রশাসনের দূরত্ব বাড়ছিল বলে পাশের দেশে যে গুজব ছড়ানো হচ্ছিল, সেই গুজবের মধ্যেই কিন্তু বাংলাদেশে আসছেন এই দুইজন হাই ভোল্টেজ কর্মকর্তা এবং সেখানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক কথা রয়েছে। আজকে বলে রাখি, বেলা 2টায় প্রথম যার সাথে বৈঠক হবে সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সেখানে দলটির আমির এই বৈঠকের নেতৃত্ব দিবেন। এরপরে বৈঠক হওয়ার কথা রয়েছে এনসিপির সাথে, এরপর আসবেন বিএনপি। বৈঠকে যে বিষয়গুলো উঠে আসবে সেটি হচ্ছে যে বাংলাদেশের উপর ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করেছেন সে শুল্ক আরোপ কমানো যায় কিনা এবং সেটা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য রাজনৈতিক দলগুলো যেমন অনুরোধ করবেন, একই সাথে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে তো কথা বলবে এবং যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে চাইবেন যে আসলে বাংলাদেশে কবে নাগাদ নির্বাচন হতে পারে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারবে, এই বিষয়টি উঠে আসবে এবং সব মিলিয়ে রোহিঙ্গা ইস্যুটিও আলোচনা আসবে এবং আলোচনা যখন শুরু হবে তখন হয়তো বা আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। জি ধন্যবাদ মাজহার। অবশ্যই আপনার মাধ্যমে আমরা দুপুরের পর বৈঠকের বিষয়ে আরও জানবো। দর্শক, আমরা দুটো সরাসরি যুক্ত হয়ে আমরা জেনে নিলাম সার্বিক পরিস্থিতি। আমরা ফিরে যাব আমাদের বিজনেস আওয়ারের যে সংবাদ বিশ্লেষণ, বাড়ছে আমানত কমছে বিনিয়োগ, এই বিষয়ে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমরা চলে যাব আমাদের আলোচনায়। ব্যাংকিং খাত বিশ্লেষক মাজিদুল হক রয়েছেন এবং অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল আমাদের সাথে রয়েছেন। ডক্টর সাইম আমির ফয়সাল, আপনি প্রতিবেদনটি শুনছিলেন, ব্যাংকিং খাত বিশ্লেষক মাজিদুল হকের কথাও শুনছিলেন। বলা হচ্ছে যে এক ধরনের নগদ অর্থ কাছে রাখার যে নিরাপত্তাহীনতা এবং বিনিয়োগ দুটিরই যে সংকট, এই সংকটের কারণেই মূলত এই টাকাগুলোর আমানত আসলে বাড়ছে। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? আমাদের আমানত কতটুকু বেড়েছে সেটা আবার আমাদের মনে হয় যে বিচার বিশ্লেষণ করা উচিত। এই কারণে আপনি দেখবেন যে আমাদের সমগ্র ব্যাংকিং খাতে আমাদের 16 লক্ষ কোটি টাকার আমানত রয়েছে। এই আমানতের ভিতর আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেও যে প্রায় 4.5 লক্ষ কোটি টাকা কিন্তু আজকে কিন্তু নন পারফর্মিং লোনের কাতারে এসে পৌঁছেছে। এর উপরে আমরা দেখেছি যে
যেই প্রতিষ্ঠানগুলো বিশেষ করে যে ইসলামী ব্যাংকগুলো আমরা দেখেছিলি যে নড়বড়ে অবস্থায় ছিল, যাদের স্ট্যাচুটরি রিজার্ভ নেই এবং যাদের ব্যালেন্স শিটের আসল চিত্র আসলে সত্যিকার অর্থে যে মানে ভঙ্গুর একটি ব্যাংকিং খাতের পরিণত করেছে, সেমন একটি বাস্তবতা আমরা দেখেছি যে আসলে আপনার 120 কোটি টাকা যেটা আমরা বলেছি যে স্বল্প আয়ের মানুষ আপনি সংযোজন করেছেন, সেটা একদমই আমি মনে করি যে নগণ্য অ্যামাউন্ট। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে 14,60,00,000 ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে মাত্র 9 কোটি ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 5,000 টাকার আপনার আমানত রয়েছে। তো আমরা এখানে যদি আপনার প্রতি জেলা বাই জেলা যদি আপনি একটা বিচার বিশ্লেষণ করে দেখেন, আপনার স্বল্প আয়ের মানুষ কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু সঞ্চয় কিন্তু রাখতে পারছে না। আর যে অর্থ তারা আগে যারা বাসায় রাখতো, আপনার ম্যাট্রেসের নিচে যারা যেই অর্থটাকে সঞ্চয় করে রাখতো, আজকে তারা সেখানেও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। বিধায় কিন্তু দেখা যাচ্ছে যে আপনার স্বল্প আয়ের মানুষ এই আপনার এই অর্থ বাড়িতে না রেখে কিন্তু তারা ব্যাংকিং সিস্টেমে কিন্তু আপনার আমানতটি সঞ্চয় করে রাখছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগ কমারও কিন্তু এখানে যথার্থ কিছু কারণ রয়েছে। মূলত একটা কথা যেটা আমরা সবসময় বলেছি যে আমাদের আজ কিছুদিন আগে আমরা দেখলাম যে আমাদের বিজনেস ইনভেস্টমেন্ট সামিট একটা হলো, এবং আমি মনে করি আমাদের যারা প্রেজেন্টার ছিল তারা যথার্থ বলেছেন এবং প্রেজেন্টেশন আমি মনে করি আসলে সত্যিকার অর্থে উন্নত মানের হয়েছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশে এই অর্থ বছরেও কিন্তু আমরা দেখেছি যে বিনিয়োগ কিন্তু আসছে না। মূলত একটা কারণে যে আমরা টাকার স্থিতিশীলতা ডলারের বিপরীতে আমরা সামঞ্জস্য আমরা রাখতে পারি নাই। যখন একটা বিদেশি বিনিয়োগকারী দেখবে যে আপনার ইনভেস্টমেন্টের 40% খালি কারেন্সি ডিভ্যালুয়েশনে চলে যাবে, সেই আপনার অস্থিতিশীল অর্থনীতিতে কিন্তু অনেকে কিন্তু বিনিয়োগ করতে পারবে না এবং করতে চাবে না। তার উপর আপনি দেখবেন যে আমাদের বর্তমানে আজকে সুদের হার আপনার 14 থেকে 16% লেন্ডিং রেট যেটা রয়েছে। এই উচ্চ সুদের হার যদি আপনি দীর্ঘ সময় ধরে ধরে রাখেন, ভবিষ্যতে বিনিয়োগ কিন্তু আরো সংকুচিত হবে। বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, আমার শঙ্কা রয়েছে যে দেশীয় যে বিনিয়োগ যেটা সম্প্রসারিত হওয়ার যে স্বপ্ন ছিল, সেটা কিন্তু আসলে ক্রমবর্ধমান ভাবে কিন্তু বাড়ছে না। আর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে কথাটা, আপনি একটি অন্তর্ভুক্তমূলক একটি অর্থনীতি আপনি বিনির্মাণ করবেন, এখন নতুন অ্যাকাউন্ট সংযোজন মানে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশন না। আপনার অ্যাক্সেস টু চিপ ক্রেডিট, অ্যাক্সেস টু কোয়ালিটি ক্রেডিট এবং বিজনেস এনভায়রনমেন্ট যদি আপনি দেশের মানুষকে আপনি উপহার দিতে পারেন, সেটা আমি মনে করি যে একটি কার্যকরী ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হবে। তারপরও অন্তর্বর্তীকালীন সরকার এখন যে সদিচ্ছা রয়েছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং মাননীয় ফাইন্যান্স উপদেষ্টা, সেটা আমি মনে করি যে ইতিবাচক। ব্যাংকিং খাতে বড় ধরনের কোনো আমরা দুর্নীতি প্রকোপ আমরা দেখতে পাচ্ছি না, সেটা অবশ্যই ইতিবাচক। কিন্তু এখনো আমাদের নন পারফর্মিং লোন প্রায় আপনার 42 থেকে 45%। অনেক কয়টা ব্যাংকে 10-12টা ব্যাংকে আমরা দেখেছি 60% থেকে 70% ঊর্ধ্বে আপনার নন পারফর্মিং লোন আছে। এমন একটি বাস্তবতা আসলে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, আপনার প্রাইস স্টেবিলিটি, যেটা আমি মনে করি মূল্যস্ফীতি যদি আমরা নিয়ন্ত্রিত রাখতে পারি, টাকার মান ডলারের বিপরীতে যদি আমরা স্থিতিশীল রাখতে পারি, আমি মনে করি ভবিষ্যতে ইনশাল্লাহ আগামী অর্থ বছর অন্তত পক্ষে আমার বিশ্বাস যে আবার আমি মনে করি যে বিনিয়োগে বৃদ্ধি পাবে, যেটা আমরা বিগত 4 অর্থ বছর আসলে সত্যিকার অর্থে আমরা দেখতে পারি নাই। আর আমার শেষ কথা একটাই কথা আমার বলতে হচ্ছে, আমাদের যে স্টার্টআপ ইকোসিস্টেম যেটা রয়েছে বাংলাদেশে, যে বিনিয়োগ বান্ধব যে পরিবেশের যে সূচনার দরকার, সেটা আমি মনে করি সব থেকে বড় আমি মনে করি যে স্তম্ভ, সেটা হচ্ছে আপনার প্রপার্টি রাইটস। এখন পর্যন্ত জমি সংক্রান্ত মামলা মোকদ্দমার কারণে কিন্তু অনেক বিনিয়োগকারী কিন্তু অনিচ্ছাকৃত হচ্ছে বিনিয়োগ করতে বাংলাদেশের এই বর্তমান আপনার ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমে। তো আমি মনে করি প্রপার্টি রাইটস ব্যাপক রিফরমেশন দরকার, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আপনার এখানে নিশ্চিত করতে হবে, এবং একই সাথে আপনার প্রাইস স্টেবিলিটি, যেটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারলে আমি মনে করি যে ভবিষ্যতে বিনিয়োগ সংকুচিত নয়, বরঞ্চ আমি মনে করি যে বিনিয়োগ আরো সম্প্রসারিত হয়। বিশেষ করে আমি আপনার কাছে বিনিয়োগ নিয়ে আরো বেশ কিছু একটি ছোট্ট মন্তব্য শুনবো একটু পরে। আর আমরা একটু জনাব মাজেদুল হকের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। জনাব মাজেদুল হক, আপনি ব্যাংকগুলোর উপর আস্থা এসেছে এই বিষয়টি বলছেন, কিন্তু সম্প্রতি আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন ইসলামী ব্যাংকগুলোর দুর্বল ব্যাংকগুলোকে তারা কিভাবে মার্জ করা যায়, সেই জায়গাটি নিয়ে একটি বক্তব্য তার এসেছে গণমাধ্যমে আমরা দেখেছি। আবারও কি আসলে অনাস্থা ফিরে আসবে না? জি, দেখুন যে গভর্নরের কাছে হয়তো অডিট রিপোর্ট চলে গেছে, ইতিমধ্যে চলে গেছে, এবং সাইমা যেটা বললেন যে ব্যালেন্স শিট তো মানে ব্যালেন্স শিট ইজ টেলিং আস যে হোয়াট টু ডু সিচুয়েশন, ঠিক আছে। তাহলে ব্যাংকিং সেক্টরে আমরা কি করতে যাচ্ছি, আমরা কি মার্জার অ্যাকুইজিশনে যাব কিনা, সেটা নিয়ে কিন্তু আসলে আমরা জোর একটা প্রচেষ্টা চলছে। কারণ সাইমা যেটা বললো যে এমন ব্যাংকে আছে যে টোটাল বিনিয়োগে, টোটাল ঋণ প্রদানের 95% কিন্তু খেলাপি ঋণ,
এমন ব্যাংকও বাংলাদেশে কিন্তু এখনো আছে, 80%, 70%। তো সুতরাং এখানে আইএমএফ তো কিছুদিন আগে এসেছিল, আইএমএফ প্রতিনিধি, তারা বলছে যে খেলাপি ঋণ কমাতে হবে, ঠিক আছে। আর খেলাপি ঋণ বাড়ার কারণে যে স্থবিরতা নেমে আসছে যে সেক্টরে, সেটাকে কেন্দ্র করে যে রেগুলেটর যে সিদ্ধান্ত নিচ্ছে যে দুইটা করবে, হ্যাঁ সেটা যখন একটা ব্যাংকিং খাত নিয়ে যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংক থেকে, তখন কিন্তু একটা প্রভাব পড়ে, তখন কিন্তু সেই প্রভাবটা খারাপ প্রভাব পড়ে, কিছু ডিপোজিট চলে যায়। কিন্তু লং টাইমের জন্য যদি ব্যাংকগুলোকে আমাকে সাস্টেন করতে হয়, ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ডিপোজিটারদের স্বার্থে এই কাজগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা হয়তো কিছু সময়ের জন্য একটা প্রভাব পড়বে, কিন্তু এটা লং টাইমের জন্য এটা কিন্তু ব্যাংকিং খাতের জন্য আমার কাছে মনে হচ্ছে ভালো। কারণ আমার দরকার কিন্তু ডিপোজিটারদের আস্থা ধরে রাখা এবং ডিপোজিটারদের স্বার্থকে বড় করে দেখা, দুটাকেই আমার দরকার। এখন কেন্দ্র ব্যাংকের কোন কাজের মাধ্যম দিয়ে, কোন নীতি প্রণয়ন করার মাধ্যম দিয়ে যদি কিছুদিন ডিপোজিট বা কিছুদিন মানে ডিপোজিটাররা যদি প্যানিক উইথড্রল করে, সেটা হয়তো এটা এটা এই প্রভাব পড়বেই যখন কোন নীতি মাসুদুল হক, আমরা একটু অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সালের কাছে একটু যেতে চাই। জি, ডক্টর সাইম আমির ফয়সাল, বিনিয়োগ নিয়ে কথা হচ্ছিল, আমাদের কাছে যেই তথ্যগুলো আছে, অর্থ বছরের প্রথম 8 মাসে 20% এফডিআই কমে গেছে, বিনিয়োগ সম্মেলন ঘিরে বেশ আগ্রহ ছিল দেশে, এবং তার প্রেক্ষিতে আবার যদি একটি নেতিবাচক উদাহরণ দেই, শিল্পে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, সবকিছু মিলে আপনি খুব কনক্রিট যদি সংক্ষেপে বলেন যে আসলে বিনিয়োগ পরিস্থিতি বর্তমানে কেমন আছে? আমি শতভাগ আপনার সাথে একমত যে আমাদের যে বিজনেস ইনভেস্টমেন্ট যে ক্লাইমেট, যে বিজনেস ইনভেস্টমেন্ট যে সামিট যেটা আমাদের হলো এবং যে পরিবেশ আমরা দেখেছি, সেটা আসলে আমি মনে করি আশাব্যঞ্জক, এবং ভবিষ্যতে আমি মনে করি যে বিনিয়োগ আসলে আমরা আকৃষ্ট করতে পারবো। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত বিনিয়োগ আসছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের 8 মাসে আমরা দেখেছি যে অনেক প্রতিশ্রুতি কিন্তু আমরা পেয়েছি, আইএমএফ থেকে শুরু করে আপনার মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন গুলো থেকে কিন্তু আমরা প্রতিশ্রুতি দেখেছি। আমার মূল কথা হচ্ছে আপনার ব্যালেন্স শিটে যখন আপনার অর্থ সংযোজন হবে, তখন আমি এটাকে বিনিয়োগ হিসাবে আমি ক্যালকুলেশন আমি অন্তর্ভুক্ত করতে পারবো। কিন্তু যখন পর্যন্ত আপনার অন্তর্ভুক্ত হচ্ছে না, তখন কিন্তু আমি এটাকে বিনিয়োগ বলতে পারি, এটাকে আমরা বিনিয়োগ প্রতিশ্রুতি আমরা বলতে পারি। আর বিনিয়োগের যে পরিবেশ আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে এখনো আপনার একটি স্বাভাবিক জীবনযাত্রা, যেটা আমি মনে করি অন্যান্য যে আমাদের প্রতিবেশী দেশগুলো রয়েছে, যেখানে বিজনেস প্র্যাকটিস, আপনি মালয়েশিয়ার দিকে তাকান, ভিয়েতনামের দিকে তাকান, থাইল্যান্ডের দিকে তাকান, আপনি যদি প্রতিবেশী দেশ এমনকি ইন্ডিয়ার দিকে আপনি তাকান, পাকিস্তান ব্যতীত, আমি মনে করি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরেও অনেক দেশগুলোতে কিন্তু বিজনেস প্র্যাকটিস বাংলাদেশের চেয়ে অনেক গুণ কিন্তু উন্নত মানের কিন্তু বর্তমানে রয়েছে। কিন্তু হ্যাঁ, এটা বাস্তব যে বাংলাদেশে অগস্টের 5 তারিখের পরে যে ব্যাপক একটি পট পরিবর্তন হয়েছে, এখানে আইনের শাসনের অবনতি থেকে শুরু করে এখানে নানা ধরনের আমরা 15, 20 বছর, 30 বছর আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। তো আমার আশাটা রয়েছে যে আমাদের সুদের হার কমিয়ে আনার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, বিশেষ করে আপনার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, বিশেষ করে আপনার প্রাইস স্টেবিলিটি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য, সেই জায়গাগুলো যদি আপনি সঠিক মনোযোগ যদি আপনি না দিতে পারেন, বিশেষ করে আমরা দেখলাম যে গ্যাসের দাম প্রায় 13% থেকে আপনার 23% অনেক জায়গায় আমরা বৃদ্ধি হতে দেখেছি। এখানে কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর কিন্তু ভয়ঙ্কর ভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে আমরা দেখেছি অনেক শিল্প কারখানা কিন্তু ঋণ পরিশোধ করতে, মাসিক কিস্তি পরিশোধ করতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। তা আমি মনে করি তাদের স্বস্তি দেওয়ার জন্য, তাদেরকে একটি স্বস্তির একটি অর্থনীতির একটি পটভূমি যদি আমরা না উপহার দিতে পারি, ভবিষ্যতে কিন্তু আমাদের বর্তমান যারা বিনিয়োগকারী রয়েছে তাদের বিনিয়োগই কিন্তু সংকুচিত হওয়ার কিন্তু আমি কিন্তু বর্তমানে কিন্তু উদাহরণ কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই দিক থেকে অবশ্যই আমাদের সুদের হার আগামী বছরে আমি মনে করি যে কমিয়ে আনা সম্ভব, যদি আমরা মূল্যস্ফীতি, বিশেষ করে যে আপনার অবৈধ সিন্ডিকেট গুলো যেগুলো রয়েছে, যারা চাঁদাবাজকারী যারা রয়েছে, তাদের কালো হাত যদি আমরা ভেঙে দিতে পারি, যদি আসলে আমাদের বাংলাদেশে আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, প্রপার এনফোর্সমেন্ট অফ প্রপার্টি লস যদি আমরা এখানে এনফোর্স করতে পারি, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, মনে করি বাংলাদেশে অনেক বিনিয়োগ আসবে। এটা অত্যন্ত একটি সম্ভাবনাময় এবং পরিশ্রমী একটি জাতি, এবং ভবিষ্যতে আমাদের সত্যিকার অর্থে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সত্যিকার অর্থে yield যদি আমরা আসলে এর ফসল যদি আমরা পেতে চাই, আমাদের আইনের শাসন এবং কঠোরভাবে প্রয়োগ করা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। কারণ বিনিয়োগ এখন বর্তমানে সংকুচিত হচ্ছে, ভবিষ্যতে এভাবে যদি সংকুচিত হতে থাকে, আমার আশঙ্কা রয়েছে বাংলাদেশে কিন্তু ব্যাপক একটি বেকারত্বের একটি সংকট কিন্তু বিরাজ করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ডক্টর সাইম আমির ফয়সাল ছাড়াও বিষয়ভিত্তিক আলোচনায় যুক্ত ছিলেন ব্যাংকিং খাত বিশ্লেষক মাজিদুল হক। আমরা চলে যাব অন্য সংবাদে। সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল 14 টাকা। বোতলজাত এই ভোজ্য তেল কিনতে হবে 189 টাকা দরে। খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের লিটারে
12 টাকা বেড়ে নির্ধারণ হয়েছে 169 টাকায়। মিল মালিকদের সঙ্গে বৈঠকের পর নতুন এই দর ঠিক করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। রমজান মাসে মানুষকে সুরক্ষা দিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভোজ্য তেল আমদানিতে শুল্ক অব্যাহতি দিয়েছিল, যা শেষ হয়েছে মার্চ মাসেই। ভোজ্য তেল পরিশোধন কারখানা সমিতির দাবি, শুল্ক অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় দাম বাড়াতে হবে। সরকারের সাথে কয়েক দফা বৈঠকে তেলের দাম বাড়ানোর দাবি ছিল তাদের। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয় সংবাদ সম্মেলনে তেলের দাম পুনর্নির্ধারণের কথা জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, তেল আমদানিতে শুল্ক অব্যাহতি দেওয়ায় মাসে 431 কোটি টাকা রাজস্ব কম হয়েছে। সেই হিসেবে গত 6 মাসে এনবিআর রাজস্ব হারিয়েছে 2586 কোটি টাকা। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য, দুটোর সমন্বয়ে এই দামটা বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারে 14 টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়। এতদিন যা ছিল 175 টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা থেকে হয়েছে 169 টাকা। খোলা পাম তেলও লিটার প্রতি 157 টাকা থেকে 169 টাকা করা হয়েছে। অর্থাৎ খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে 12 টাকা করে। বাধ্য হয়ে তেলের দাম পুনর্নির্ধারণ করতে হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এটা সাময়িক সিদ্ধান্ত। আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজারটাকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে, এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। সামনে প্রতিযোগিতার কারণে মূল্য আশা করি ইনশাল্লাহ আমরা এই মূল্য কমাতে পারবো। দাম বাড়ায় বোতলজাত 5 লিটার সয়াবিন তেলের দাম হয়েছে 852 থেকে 922 টাকা। জিনিসপত্রের দাম সহনীয় থাকায় এই দামের প্রভাব মানুষের উপর পড়বে না মনে করেন বাণিজ্য উপদেষ্টা। সকলে সমন্বিতভাবে আমরা কাজ করে বাজার ব্যবস্থাকে একটা স্থিতিশীল রাখার ব্যবস্থা করেছি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আমদানি রপ্তানি বাণিজ্যে শুল্ক অশুল্ক সব ধরনের বাধা দূর করতে আবারও ব্যবসায়ীদের আশ্বাস দিলেন এনবিআর চেয়ারম্যান। প্রাক বাজেট আলোচনায় তৈরি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীদের দাবির মুখে এই প্রতিশ্রুতি দেন তিনি। জানান, আগামী বাজেটে ব্যবসায়ীদের স্বস্তি দিতে চায় এনবিআর। এদিকে জনবান্ধব কর কাঠামো ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট মুক্ত পড়াশোনার সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ধারাবাহিক আলোচনা। মঙ্গলবার এনবিআর ভবনে চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসেন তৈরি পোশাক ও বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকিএমইএ ও বিটিএমইএ নেতারা। ছিলেন অর্থনীতিবিদ ও পেশাজীবীরাও। তুলে ধরেন ব্যবসার নানা সংকট আর সমাধানে আগামী বাজেটে নিজেদের চাওয়া ও সুপারিশ। শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং সময়মতো রপ্তানি পণ্য সরবরাহের চ্যালেঞ্জ বিবেচনায় নতুন বাজেটে সোলার সিস্টেমের উপর আরোপিত সব ধরনের ভ্যাট ট্যাক্স অব্যাহতির দাবি জানায় বিকিএমইএ। আমরা সেখানে সরকারের সহযোগী ভূমিকায় থাকছি এই সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপন্ন করে। তো এইটার উপর আমি মনে করি যে সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত। সভায় কর্পোরেট কর কমানোর পক্ষে যুক্তি তুলে ধরে বিজিএমইএ আর এসএস কোড জটিলতা দূর করে রিসাইকেল পণ্যে ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় বিটিএমইএ। গত 30 বছর একটা এইচএস কোড আনতেছি, হঠাৎ করে বলতেছে যে এইচএস কোডটা ঠিক নেই, আমাকে পেনাল্টি দিতে হবে। তাই আমরা একটা চার্ট এবং লিস্ট প্রদান করেছি। আমি মনে করি এনবিআর থেকে এই চার্টটাকে আবার পুনঃমূল্যায়ন করে অ্যাডমিনিস্ট্রেট করার জন্য কাস্টমস থেকে অ্যাপ্রুভাল নিতে যাই, তাহলে সেই অ্যাপ্রুভাল নিলে আমরা সাপোর্টটা করা যাবে না। সো আমরা যে বেনিফিটটা পাবো সেই বেনিফিটটা একদম মিস হয়ে যাচ্ছে। বাজেটে কর কাঠামো সংস্কার ও নীতির প্রসঙ্গে একমত পোষণ করলেও বেনাপোল দিয়ে সুতা আমদানি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি দেখায় বিটিএমইএ ও বিকিএমইএ। 1 কেজি সুতার দাম $2.90, সেখানে কাপড় আসতেছে $2.60, যেটা আমরা মনে করি এটা মানি লন্ডারিং এবং বাংলাদেশ আমরা রেভিনিউ হারাচ্ছি। যে অভিযোগটা বিটিএমএ দিয়েছেন যে 1 ট্রাকের এলসি করে আমরা 3 ট্রাক মাল নিয়ে আসি, এটা একেবারেই আমি মনে করি কোনোভাবেই সম্ভব না। এ সময় সাধারণ মানুষের জনজীবনে স্বস্তি দিতে সহায়ক কর ও শুল্ক নীতির তাগিদ দেন অর্থনীতিবিদরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত 15% ভ্যাট অব্যাহতিরও পরামর্শ তাদের।
মূল্যস্ফীতি পরিস্থিতিতে ব্যক্তি পর্যায়ে এই করমুক্ত আয়সীমা কমপক্ষে ৬ লক্ষ টাকা হওয়া উচিত। আপনারা রেভিনিউ মোবিলাইজ করার সব স্ট্র্যাটেজি আপনারা নেন, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে দিস ইজ এ চ্যালেঞ্জ ফর ইউ যে আপনার ট্রেড ট্যাক্সেস রিলায়েন্স আপনাকে কমাতেই হবে। এসব দাবির মুখে এনবিআর চেয়ারম্যান জানান, দেশের মানুষকে স্বস্তিতে রেখে বাণিজ্যিক কর্মকাণ্ড এগিয়ে নিতে কাজ করছে সংস্থাটি। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্স নেট বড় করতে হবে, রেভিনিউ ফাঁকিটাও ধরতে হবে। আমাদের আরেকটা বড় কারণ হচ্ছে যে কারণে আমাদের ট্যাক্স কম আদায় হয়, সেটা হচ্ছে ব্যাপক রেভিনিউ ফাঁকিও আছে। তাহলে একদিকে আমরা ফাঁকি ধরবো, অন্যদিকে আমরা ট্যাক্স নেট বড় করবো। এ সময় ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক ভোগান্তি দূর করার সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে এসএমই ফাউন্ডেশন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি করা যাবে না, তবে স্থলপথ বাদে অন্য যে কোনো মাধ্যমে ভারত থেকে সুতা আমদানি করা যাবে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 2024 সালের 27 আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে এই নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদেশ এখন থেকেই কার্যকর হবে। গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বিটিএমএ। গেল 8 এপ্রিল বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার কথা জানায় ভারত। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির। ফিরবো অন্যান্য সংবাদ নিয়ে, সাথেই থাকুন। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, প্রতিটি কার্যদিবসের মতোই আজও আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিব পুঁজিবাজারের সবশেষ কি অবস্থায় রয়েছে। দর্শক, এখন পর্যন্ত পুঁজিবাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় রয়েছে আজকের পুঁজিবাজার। ডিএসইএক্স ইন্ডেক্স 15 পয়েন্ট কমে গিয়ে এখন সূচক দাঁড়িয়ে আছে 5116 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্সে 5 পয়েন্ট কমে সূচক দাঁড়িয়ে আছে 1150 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্স 11 পয়েন্ট কমেছে, সূচক দাঁড়িয়ে আছে 1181 পয়েন্টে। এখন পর্যন্ত 293 কোটি টাকার লেনদেন হয়েছে। মিউচুয়াল ফান্ড এবং হাত বদল হওয়া শেয়ারের মধ্যে 153টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 177টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 65টি কোম্পানির শেয়ারের দাম। আমরা চলে যেতে চাই আমাদের যে বিদেশি মুদ্রা রয়েছে সেই বিদেশি মুদ্রার দরদামের যে খবর, সেই বিষয়টি আমরা জেনে নিব। মার্কিন ডলার 121 টাকায় কিনে বিক্রি হচ্ছে 122 টাকায়, ইউরো 127 টাকায় কিনে বিক্রি হচ্ছে 131 টাকায়, পাউন্ড 149 টাকায় কিনে বিক্রি হচ্ছে 154 টাকায়, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকায় কিনে বিক্রি হচ্ছে 33 টাকা 10 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 1 টাকা 42 পয়সায়। চলে যাব স্বর্ণ রূপার দরদামের দিকে। সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,62,176 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,54,805 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,32,690 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 1,09,537 টাকা। রূপার দরদাম জেনে নিব। সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,449 টাকা এবং 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,111 টাকা, সনাতন রূপা প্রতি ভরি 1,586 টাকা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত পুঁজিবাজার, বিদেশি মুদ্রা, স্বর্ণ, রূপার দরদামের সবশেষ আপডেট। দর্শক, আয়োজনের শুরুতেই জানিয়েছিলাম প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে
বিএনপি যে বৈঠক সেটি এখনো চলছে। আমরা একটু অন্যান্য সংবাদ যদি একটু ঘুরে আসতে চাই, আমরা একটু বন্দর বাণিজ্যের খবর জেনে আসতে চাই। দর্শক, বন্দরনগরী চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জেনে নিব। যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, লম্বা সময় ধরে বাজারে কিন্তু চালের দাম ঊর্ধ্বমুখী। নতুন করে সয়াবিন তেল অর্থাৎ ভোজ্য তেলের দাম নির্ধারণ করা হয়েছে, পেঁয়াজের দামও কিন্তু বাড়া শুরু করছে। আপনি যেখানে আছেন, কি অবস্থা চট্টগ্রামের বাজারের? ধন্যবাদ মুস্তালিন আপনাকে। আমি যেখানে আছি 2 নম্বর গেট কর্ণফুলী বাজার নামে পরিচিত। তো এখানে তেলের কোনো কমতি আমরা দেখছি না। দেখতে পাচ্ছি ভোজ্য তেল, খোলা তেল, যে ড্রাম ভর্তি তেল যেমনটা আছে তেমনিভাবে কিন্তু আমরা পেটজাত যে সয়াবিন তেল সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে তেলের সংকট নেই, তবে কোনো কোনো বাজারে তেলের দাম বেশি চাচ্ছে, যেহেতু দাম কিছুটা বেড়েছে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ী আছে, কিন্তু দাম বেশি দামে তারা চাচ্ছে। তবে বাজারে তেল পর্যাপ্ত আছে। দাম যেহেতু এখন সরকার যে নির্ধারণ করেছে তো বাণিজ্য মন্ত্রণালয় থেকে, তো সেই নির্ধারিত দামে কোনো কোনো জায়গায় বিক্রি হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় বিক্রি হচ্ছে না। তেল কত করে বিক্রি করছে সেটা নিয়ে আমরা কথা বলবো। এর আগে কিন্তু আমরা একটু দেখাতে চাচ্ছি চালের দাম কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু চালের দাম ঊর্ধ্বগতি, এখনও কোনো চালের দাম কমছে না। ভারত থেকে জাহাজ ভর্তি চাল এসেছে চট্টগ্রাম বন্দর, একের পর এক করে কিন্তু দফায় দফায় চাল এসছে, এমনকি মিয়ানমার থেকেও চাল এসেছে। তবে আমদানি কিন্তু চাল বাজারে আছে, দেখা যাচ্ছে একের সাথে দেশীয় চালও কিন্তু বাজারে আছে। তবে দেখা যাচ্ছে চালের দামটা কোনোভাবে কমছে না। আমরা একটু দোকানদারের সাথে একটু কথা বলবো, একটু জানতে চাচ্ছে তেল তারা কত বিক্রি করে। একই সাথে পেঁয়াজের দামও আমরা দেখছি বাড়তে শুরু করছে, পেঁয়াজেরও কমতি আমরা দেখতে পাচ্ছি। পেঁয়াজ কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, পেঁয়াজ আছে ভারত থেকে আমদানি কিন্তু পেঁয়াজ কিন্তু বাজারে আছে। তবে পেঁয়াজের দামটা আবারও কিন্তু আমরা দেখছি গতকাল থেকে বাড়তে শুরু করেছে। কোনটা কত দামে বিক্রি করছে সেই বিষয় নিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো। এখানে যারা দোকানদার আছেন, তো আপনার সাথে একটু জানতে চাচ্ছি সয়াবিন কত করে বিক্রি করে? সবই লিটার নাকি খুচরা? লিটার আপনার এখন লিটার তো 170 টাকা লিটার। আচ্ছা, বুঝতে পেরেছেন যে আমরা দোকানদার সাথে কথা বলেছি যে নির্ধারিত যে রেট সেই রেটে তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। একটু বাজার ঘুরে দেখানোর চেষ্টা করছি। পেঁয়াজ কিন্তু পর্যাপ্ত আছে। পেঁয়াজ তারা কিন্তু যেখানে দুদিন আগে পেঁয়াজের দামটা একটু কম ছিল, আবার দেখা যাচ্ছে গতকাল থেকে পেঁয়াজের দামও কিছুটা বাড়তে শুরু করেছে। একই সাথে রসুন থেকে নিয়ে অন্যান্য পণ্যের দামও কিন্তু বাড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি দাম আমরা দেখছি চালের দামটা কোনোভাবে কমানো যাচ্ছে না। পুরো রমজান ঝুড়ে কিন্তু চালের বাজার ঊর্ধ্বগতি ছিল, এখনো ঈদের পরও কিন্তু। জি, ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানানোর জন্য। দর্শক, এবারে জনপদে শিল্প বাণিজ্যের খবর জানবো। এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে প্রতারিত হচ্ছেন লক্ষ্মীপুরের কৃষক। নিম্নমানের বীজ, সার ও কীটনাশকের ব্যবহারের সুফল পাচ্ছেন না তারা। অভিযোগ উঠেছে ভেজাল পণ্য সরবরাহের। লোকসানের মুখে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা, ব্যাহত হচ্ছে জেলার কৃষি উৎপাদন। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সাইদুল ইসলাম পাভেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন এলাকার কৃষক মনির হোসেন চলতি মৌসুমে প্রায় 1 একর জমিতে সয়াবিন চাষ করেন তিনি। হঠাৎ তার ফসলি মাঠে পচা ও জ্বালা রোগের আক্রমণ দেখা দেয়। দিশেহারা মনির স্থানীয় মজু চৌধুরীর হাট এলাকার এক কীটনাশকের দোকান থেকে সার ও ওষুধ কিনে জমিতে প্রয়োগ করেন, কিন্তু অধিক মূল্যে ওষুধ কিনেও রক্ষা হয়নি ফসলের। এই ওষুধগুলো দিতেছি, দাম তো অনেক বেশি নিতেছি, কিন্তু আমরা কোনো কাজ করতেছি না, কাজ পাইতেছি না, মানে ফলাফল পাইতেছি না। শুধু মনির হোসেনই নয়, অন্য চাষিদেরও একই অভিযোগ। কীটনাশকের পাশাপাশি ক্রয় করা সার ব্যবহারেও মিলছে না সুফল। চরম বিপাকে পড়েছেন তারা। ক্ষেত্রে ওষুধ প্রথম যেটা দিছে ওইটাতে কাজ হয় না, পরবর্তী ওষুধ আরেকটা লেগেছেন যেটা দিছে এটা তো কাজ হয় না। এরকম করতে করতে তো আমাকে ফসল নষ্ট হয়ে যেতেছে। মনে করেন 1 টাকার মাল আমরা কিনি 20 টাকা কিনলেও কিন্তু কাজ হয় না। এদিকে শুধু সার বা কীটনাশক নয়, বিভিন্ন বাজার থেকে বীজ কিনেও প্রতারিত হচ্ছেন চাষিরা। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ক্ষতিগ্রস্ত এই চাষিদের।
আমরা বাজারতে যে বীজ কিনি ওই বীজ মনে করেন কিছু ওঠে না, কিছু আমরা মার খালেন আমাকে কৃষক আমরা কিছু মনে করেন আমরা লাঞ্ছিত হই। আমরা এই চালান দিতে দিতে আমরা যারা ব্যবসা থাক দূর কথা, আমরা ঘরে ঠ্যাং মুসকাই যাইতাম পারি না। তবে অভিযোগ অস্বীকার করে কীটনাশকের দোকানিরা দোষ চাপান সরবরাহকারী কোম্পানির ওপর। কাজ না করার কারণ তো ওইটা আমরা জানি না, গবেষণা যারা করবে তারা বলতে পারে। আমরা জাস্ট ব্যবহার করাই দেখছি, এটা কাজ করে না বা না করে এটা কৃষক বলতে পারে। এসব বিষয়ে জানতে চাইলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়া মানে ফলন কমে যাওয়া, ফসল কমে যাওয়া, এবং সেটি দেশের অর্থনীতিতে একটি নেতিবাচক প্রভাব ফেলবে। কাজেই এই ধরনের কোনো অভিযোগ যদি থাকে, আমরা যদি অভিযোগ পাই, তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগী চাষিরা। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। এই পণ্যটির উৎপাদনের অন্যতম জেলা ফরিদপুরের প্রতিনিধির মাধ্যমে আমরা একটু সেখানকার পরিস্থিতি জেনে নিতে চাই। খায়রুজ্জামান সোহাগ যুক্ত হবেন আমাদের সাথে। সোহাগ, হঠাৎ করেই পেঁয়াজের দাম বাড়া শুরু করেছে রাজধানীর বাজারগুলোতে। আপনি ফরিদপুরের অবস্থা যদি জানান, সেখানে তো পেঁয়াজ উৎপাদনের কি পরিস্থিতি এবং বিক্রির অবস্থা কি? ধন্যবাদ মোরসালিন। শুধু রাজধানী নয়, পেঁয়াজের ঝাঁজ কিন্তু ফরিদপুরেও কিন্তু বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ফরিদপুরে প্রতি কেজিতে 15 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আজকে আমি যেই জায়গায় আছি, ফরিদপুর চকবাজার হাটে, সেখানে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ উঠেছে। তারপরেও কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি, যার একটা অন্যতম কারণ যদি আমরা বলি যে এই দেশি পেঁয়াজটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এবছর প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকার কারণে পেঁয়াজের ফলন ভালো হয়েছে। এই কারণে কৃষক যারা রয়েছেন, পেঁয়াজ উৎপাদন করেছেন, তারা কিন্তু সবাই বাড়িতে মজুত করছেন। এছাড়াও অন্যান্য গ্রাহক পর্যায়ে যারা আছে, তারাও কিন্তু প্রতি বছর যে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, এই কারণে প্রতি গ্রাহকও দেখা যাচ্ছে ভোক্তা পর্যায়ে 1 মণ, 2 মণ, 3 মণ করে পেঁয়াজ কিনছেন। যার কারণে হঠাৎ করে পেঁয়াজের যে চাহিদা, সেটি বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই দামটা বৃদ্ধি পেয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, 1 বিঘায় 52% 1 বিঘা, সেই 1 বিঘায় তাদের এই পেঁয়াজ উৎপাদন করতে প্রায় 70 থেকে 80 হাজার টাকা করে খরচ হয়েছে। আর এই প্রতি বিঘায়ও এই বছর পেঁয়াজ উৎপাদন হয়েছে 80 মণ করে, যার বর্তমান 1800 টাকা মণ বিক্রি হচ্ছে কৃষক পর্যায়ে। তাই সেই ক্ষেত্রে বলা যায় যে এবছর কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। এর থেকে যদি বেশি দাম বেড়ে যায়, সেই ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে যারা রয়েছে, তারাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছে, এবছর 40,913 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই আবাদও কিন্তু পূরণ করেছেন, যা থেকে প্রায় 5,86,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পেঁয়াজের সর্বশেষ সংবাদ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে। মোরসালিন। জি সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা পেঁয়াজের দাম জেনে নিলাম। লম্বা সময় ধরে চালের বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী। সেই বিষয়ে জানতে কুষ্টিয়ার মোকাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন মাহতাবউদ্দিন লালন। লালন, অনেকদিন ধরেই চালের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। মোকামগুলো আসলে কি কারণ বলছে? মুরসালিন, আমি কুষ্টিয়ার খাজানগরের যে চাল উৎপাদনকারী বৃহত্তম হাব, আমি সেখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। এইখানকার ব্যবসায়ীরা যেটি আমাকে জানাচ্ছেন, তারা বলছেন যে আসলে গত আমন মৌসুমে কিন্তু আসলে ধানের সংকট তৈরি হয় বাজারে। সেই সংকটের কারণেই কিন্তু ধানের দাম ব্যাপক হারে বাড়ে। অর্থাৎ মিলারদের দাবি মতে ইতিহাসের সর্বোচ্চ দামে কিন্তু ধান বিক্রি হচ্ছে এই মুহূর্তে, এমনটাই তারা দাবি করছেন। ফলে এর প্রভাব পড়ছে আসলে চালের বাজারে। তারা বলছেন যে বাজার থেকে তারা যে দামে ধান ক্রয় করছেন, সেই দামে ধান ক্রয় করার পরে সেটি মিলে নিয়ে এসে চাল উৎপাদন করে তাদের যে খরচ হচ্ছে, সেই খরচের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আসলে তাদের চালের দাম নির্ধারণ করতে হয়। আর এটি করতে গিয়েই কিন্তু আসলে চালের দামের উপরে প্রভাব পড়ছে। এখানকার মিলার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে বড় মৌসুমের ধান আসলে ওঠার এখনো এই অঞ্চলে শুরু হয়নি, যদিও হাওড় অঞ্চলের ধান কিন্তু ওঠা শুরু হয়েছে। সেই ধান
কিন্তু আসলে কুষ্টিয়ার মিলগুলোতে খুব একটা পৌঁছায় না। ফলে এই অঞ্চলের যে চাষকৃত আবাদকৃত যে বোরো ধান সেটি পুরোপুরিভাবে যখন ওঠা শুরু হবে এবং সেটি বাজারে আসা শুরু হলে, সেই ধান থেকে চাল উৎপাদনে যাওয়া শুরু হলেই কিন্তু আসলে চালের বাজারের উপরে প্রভাব পড়বে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে এই অঞ্চলের বোরো ধান উঠতে এখনো 1 মাস সময় লাগবে। সেই 1 মাসের মধ্যেই কিন্তু আসলে চালের বাজারের উপরে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে বোরো ধান সম্পূর্ণভাবে ওঠা শুরু হলে সেই ধান থেকে চাল উৎপাদন করা সম্ভব হলেই কিন্তু আসলে চালের বাজারের উপরে প্রভাব পড়বে। তো এই ছিল কুষ্টিয়ার খাজানগরের মোকাম থেকে চালের বাজার নিয়ে সর্বশেষ। মুরসালিন। জি, ধন্যবাদ মাহতাবউদ্দিন লালন। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন।